রাজধানীর 2 সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের খবর, যা বলছে ট্রাফিক কর্তৃপক্ষ। পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দেয়া হবে বললেন ইসরায়েলি মন্ত্রী। ইরানের পর উত্তর কোরিয়ায় নজর দিতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কোনোভাবেই সহ্য করবে না ইরান বললেন মোহাম্মদ বাঘের। সর্বশেষ জানাবো, তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বললেন পানি সম্পদ মন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাজধানীর 2 সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের খবর, যা বলছে ট্রাফিক কর্তৃপক্ষ। রাজধানীর কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকায় স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে এমন দাবি ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি। ফটোকার্ড ও কিছু পোস্টে বলা হয়, গুরুত্বপূর্ণ এই 2 সিগন্যাল এলাকায় প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা অচল হয়ে পড়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে এই তথ্য সঠিক নয়। সব ক্যামেরাই বর্তমানে সচল রয়েছে এবং নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হয়, কারওয়ান বাজারের পর বাংলা মোটরের এআই ক্যামেরাও স্থগিত করা হয়েছে। এতে অনেকেই ধারণা করেন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, কারওয়ান বাজার এলাকার এআই ক্যামেরা ব্যবস্থাপনা সাময়িকভাবে বন্ধ থাকলেও সেটি কোনো নীতিগত সিদ্ধান্ত বা কার্যক্রম স্থগিতের কারণে নয়। মূলত এলাকার বিদ্যুৎ ও যোগাযোগ লাইনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কারিগরি কাজ চলাকালে ক্যামেরা ব্যবস্থার সংযোগ তার কেটে যায়, ফলে সাময়িকভাবে ক্যামেরাগুলোর কার্যক্রম ব্যাহত হয়। পরে ত্রুটিগুলো সারিয়ে আবারও ক্যামেরাগুলো সচল করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বলেন, বৈদ্যুতিক লাইনে কাজ চলাকালে ক্যামেরার তার কাটা পড়েছিল, তবে দ্রুতই তা পুনর্স্থাপন করা হয়। এআই ক্যামেরা স্থগিত করা হয়েছে এমন তথ্য সঠিক নয় বলে উল্লেখ করে তিনি আরও জানান, বর্তমানে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে স্থাপিত এআই ক্যামেরাগুলো নিয়মিত পর্যবেক্ষণ, ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণ এবং ডিজিটাল প্রসিকিউশনের কাজে ব্যবহৃত হচ্ছে। লাল বাতি অমান্য, স্টপ লাইন লঙ্ঘন, উল্টো পথে চলাচল সহ বিভিন্ন ট্রাফিক অপরাধ শনাক্তে এসব ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দেয়া হবে বললেন ইসরায়েলি মন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের ইসরায়েলি হামলা থামেনি। চলমান এই সংঘাতের মধ্যেই লেবাননের 4 ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বিন গভীর। শুক্রবার 19 জুন ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 4 সেনা সদস্য নিহত হয়েছেন। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বিন গভীর বলেন, পুরো লেবাননকে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। তার এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে এবং চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইসরায়েলি এই মন্ত্রী বলেন, আমেরিকানদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, ইসরায়েলকে অবশ্যই পুরো বিশ্বের কাছে এটি পরিষ্কার করতে হবে যে আমাদের সন্তানদের রক্ত এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো দরকষাকষি হতে পারে না। পুরো লেবাননকে অবশ্যই পুড়িয়ে ছারখার করে দেয়া হবে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে কার্যত একটি শান্তি চুক্তি সই হয়। তবে এই চুক্তির অধীনে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলা থামেনি। এদিকে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত চালানো ইসরায়েলি বিমান হামলার কারণে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের সরিয়ে নেওয়ার কাজ ব্যাহত হয়েছে। প্রাথমিক হিসেব অনুযায়ী হামলায় 18 জন নিহত ও 33 জন আহত হয়েছেন। ইরানের পর উত্তর কোরিয়ায় নজর দিতে চান ট্রাম্প। ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর এবার উত্তর কোরিয়া ইস্যুতে মনোযোগ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান লি।
তিনি বলেন, ট্রাম্প তাকে জানিয়েছেন যে উত্তর কোরিয়া ইস্যুর দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। লি আরও জানান, বৈঠকে তিনি ট্রাম্পকে বলেছেন যে উত্তর কোরিয়ার উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মতে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বেড়ে যাওয়ায় নিষেধাজ্ঞার কার্যকারিতা অনেকটাই কমে গেছে। তিনি বলেন, রাশিয়ার সামান্য সহায়তা উত্তর কোরিয়ার জন্য বড় ধরনের সুবিধা এনে দিচ্ছে। এদিকে ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে 2018 সালের সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকের একটি ছবি পোস্ট করেন। ছবিটির সঙ্গে কোনো মন্তব্য না থাকলেও এটি নিয়ে নতুন জল্পনা শুরু হয়। বিশেষজ্ঞদের ধারণা, ইরান ইস্যুতে অগ্রগতির পর ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার দিকে কূটনৈতিকভাবে মনোযোগ দিতে পারে। যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কোনোভাবেই সহ্য করবে না ইরান, বললেন মোহাম্মদ বাঘের। ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক বা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হলে তা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, শর্তভঙ্গের ক্ষেত্রে ইরান চূর্ণকারী জবাব দিতে প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, খারাপ বিশ্বাস, চুক্তি লঙ্ঘন ও অতিরিক্ত দাবির ক্ষেত্রে শত্রুকে চূর্ণকারী জবাব দিতে আমাদের কোনো দ্বিধা নেই। তিনি আরও সতর্ক করে বলেন, যুদ্ধের সময় প্রতিপক্ষ একবার চড় খেয়েছে, আবার একই পথে হাঁটলে আরও কঠিন প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। এদিকে সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী নিয়ে অনুষ্ঠিতব্য বৈঠক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুর্গেনস্টকে হওয়ার কথা ওই বৈঠক আর অনুষ্ঠিত হচ্ছে না বলে শুক্রবার নিশ্চিত করা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রযুক্তিগত আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করছে। লেবাননের চলমান সংঘাত ও ইসরায়েলি সামরিক অভিযানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। গত বুধবার স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার কথা উল্লেখ থাকলেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। গালিবাফ বলেন, যে কোনো আলোচনা তেহরানের রেড লাইন মেনে হতে হবে। তার মতে, লেবাননের ইসরায়েলি হামলা বন্ধ করাই আলোচনার অন্যতম প্রধান শর্ত। তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বললেন পানি সম্পদ মন্ত্রী। তিস্তা নদী অববাহিকায় পরিকল্পিত বাঁধ নির্মাণ ও ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন করা গেলে স্থানীয় জনগণকে নদী ভাঙন ও বন্যার ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় সমন্বিতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার 19 জুন দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে অবসরে রেস্ট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। মন্ত্রী বলেন, পরিকল্পিত বাঁধ নির্মাণ ও নদী ড্রেজিংয়ের মাধ্যমে তিস্তা অঞ্চলের জনগণকে নদী ভাঙন ও বন্যার ক্ষতি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরও বলেন, উজানের গজলডোবা থেকে পানি প্রবাহের কারণে তিস্তার দুপারে ব্যাপক ভাঙন দেখা দিচ্ছে এবং অনেক এলাকায় বসবাসের ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই সমস্যা সমাধানে পরিকল্পিত নদী শাসন ও ড্রেজিং অত্যন্ত জরুরি। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, তিস্তা অববাহিকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিস্তা মহাপরিকল্পনা এখন সময়ের দাবি এবং এটি শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ভিত্তিতে টেকনিক্যাল টিম সহ তারা মাঠ পর্যায়ে পরিদর্শন করছেন এবং প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মন্ত্রী আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে, তবে এর সুফল হবে দীর্ঘমেয়াদী ও অর্থনৈতিকভাবে ব্যাপক। তার মতে, তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে 5 জেলার কৃষি ও অর্থনীতি নতুনভাবে গতি পাবে।